এই যে তোমরা এসে জমাট হয়ে বসেছো আমাদের গল্প শুনতে, এই যে নরম আলোর আশকারায় চোখ বুজে কানে হেডফোন গুঁজে অপেক্ষা করছো একটা হাড় কাঁপানো ভূতের গল্পের, কেন বলো তো? কারণ আমরা ভয় পেতে ভালোবাসি। গল্পে যখন আচমকা কোনো একটা মোড় আসে, চমকে উঠি আমরা, শিরশিরিয়ে ওঠে শরীর, একটা নিষিদ্ধ ভালো লাগার অনুভূতি গ্রাস করে আমাদের অবচেতনকে। কিন্তু এটা কি কখনো ভেবেছো এর দিগন্ত কোথায়? মানে ঠিক কতটা ভয় পাওয়ার পর আমাদের মস্তিষ্ক তার স্বাভাবিক কাজে ইস্তফা দেয়? অ্যাড্রেনালিনের স্রোত গিয়ে মেশে টাটকা ঘন লাল রক্তে। সেই উত্তর নিয়েই চলে এসেছি আজ রণদীপ নন্দীর লেখা গল্প নিরুদ্দেশের পাহাড়ে নিয়ে। আর হ্যাঁ, এখানে তো তোমরা শুনবে স্ক্রিপ্টেড গল্পের অডিও স্টোরি, কিন্তু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন সত্যি কিন্তু আনএক্সপ্লেইনড ঘটনার খোঁজ পেতে নজর রাখতে হবে আমাদের দ্বিতীয় চ্যানেল দ্য ব্রোকেন ক্যাসেটসে। সেখানে আমরা নিয়মিত নিয়ে আসছি হাড় কাঁপানো কিছু ট্রু হন্টেড স্টোরিজ। চ্যানেলের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্টে। আজকের গল্পে ব্যবহার করা হয়েছে বাইনঅরাল 3D সাউন্ড এফেক্ট, তাই সবাইকে অনুরোধ করছি ইয়ারফোনটা পরে তারপর গল্পটা উপভোগ করো। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, রণদীপ নন্দীর লেখা নিরুদ্দেশের পাহাড়ে। বৃষ্টি নেমেছে মুষলধারে। ঘন অন্ধকার ঘেরা পাহাড়ি জঙ্গলের উঁচু গাছের পাতা চুঁইয়ে জল পড়ছে টুপটাপ। মাঝে মাঝেই তীব্র বিদ্যুতের ঝলকানি মাথার উপরের কালো আকাশটাকে আড়াআড়ি চিরে দিয়ে যাচ্ছে। সেই আলো মুহূর্তের জন্য আলোকিত করে দিচ্ছে গভীর জঙ্গলের আলো আঁধারি মায়াবী পরিবেশ। সেই সঙ্গে বিকট আওয়াজে খান খান হয়ে যাচ্ছে জঙ্গলি নিস্তব্ধতা। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে হাওয়া বইছে শন শন শব্দে। গাছগাছালির ফাঁক গলে সেই শব্দ অবিকল কোনো মানুষের শীষের মতো শোনাচ্ছে। হঠাৎ দূরে পাথুরে ভেজা মাটিতে অস্পষ্ট শব্দ পাওয়া যায়। ভোঁতা অসংলগ্ন পদশব্দ, একটা নয় একাধিক। স্পষ্ট বোঝা যায় সেই পদশব্দের মালিকেরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এদিকেই ছুটে আসছে। বাতাসের সেই শন শন আওয়াজ তাদের পদশব্দের সাথে পাল্লা দিয়ে আরও বাড়ছে, যেন সেটা তাদেরকে তাড়া করে নিয়ে আসছে। অন্ধকারে নিমজ্জিত বৃষ্টি ভেজা অরণ্য তাদেরকে গ্রাস করতে ছুটে আসছে ক্ষুধার্ত অশরীরীর মতো। তাদের পদক্ষেপ এলোমেলো, ভারসাম্য হারিয়ে বারবার আছড়ে পড়ছে পাথুরে মাটিতে। কিন্তু পরক্ষণেই নিজের শরীরের কাঠামোটাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে আবার প্রাণপণে ছুটে চলেছে তারা। বৃষ্টির একটানা ঝমঝম শব্দকে ছাপিয়ে একটা মৃদু সুরেলা শব্দ শোনা যায়, ঘণ্টার ধ্বনি, ভীষণ অস্পষ্ট কিন্তু অবিচ্ছেদ্য। ছুটতে থাকা চারটে ছায়ামূর্তি মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। মনে হয় কেউ যেন এক অজানা মন্ত্র বলে তাদেরকে নিথর করে দিয়েছে। এবার মনে হচ্ছে ঘণ্টার ধ্বনিটা তাদের একেবারে কাছে এসে পড়েছে। আকাশ আলোকিত করে বিদ্যুতের একটা নীলচে রেখা নেমে আসে অদূরে কোথাও। সেই আলোয় স্পষ্ট দেখা যায় চারজোড়া চোখে দানা বেঁধেছে সাক্ষাৎ মৃত্যুর আতঙ্ক। তাদের চোখের মণি ঘোলাটে চঞ্চল, স্বাভাবিক সুস্থ মানুষের চোখ সেটা নয়। এইবার শব্দটা যেন জঙ্গলের মধ্যে দ্রুত পায়ে ছুটে বেড়াচ্ছে। ঘন জঙ্গলের খাঁজে খাঁজে লুকিয়ে আছে সেই বিভীষিকা। সেই সঙ্গে একটা অদ্ভুত চেরা কণ্ঠে চাপা হাসির আওয়াজ। একটানা নয়, থেমে থেমে সামনের ঘন জঙ্গলের আনাচে কানাচে খেলা করে বেড়াচ্ছে
সেই আওয়াজ। এবার হঠাৎ সব শব্দ মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। আবার চারিদিকে সব চুপচাপ। উত্তেজনায় উৎকণ্ঠায় ঝিঁঝিরাও ডাকতে ভুলে গেছে। এবার হঠাৎ জঙ্গলের গভীর থেকে বেরিয়ে আসে একটা অদ্ভুত মিহি স্বরের ছড়া। ছায়ামূর্তিরা আতঙ্কে চিৎকার করে ওঠে। তারপর এলোমেলো পায়ে এক পা দু পা করে পেছোতে থাকে। আর কয়েক পা পেছলেই জঙ্গল শেষ হয়ে অতল স্পর্শী খাদ। কিন্তু তাদের যেন সমস্ত বাহ্যিক জ্ঞান লোপ পেয়েছে। পায়ে পায়ে তারা এসে দাঁড়িয়েছে সেই খাদের কিনারে। তাদের সারা শরীর তীর তীর করে কাঁপছে। হঠাৎ হঠাৎ আবার ভেসে আসে সেই ঘণ্টার আওয়াজ এবং মুহূর্তের অসাবধানতায় সব থেকে পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটার পায়ের তলায় পড়া ভেজা পাথরের টুকরো গড়িয়ে যায় পেছনে। অকস্মাৎ ভারসাম্য হারিয়ে শরীরটা ছিটকে পড়ে সেই সর্বগ্রাসী খাদের অতলে। হতভাগ্য শরীরটার সাথে সাথে একটা প্রাণভেদী আর্তনাদ সেই খাদের অতলে বিলীন হয়ে যায়। পেটে অ্যালকোহল ছিল না, তাহলে ওরকম রেকলেসলি গাড়ি চালাচ্ছিল কেন মালটা? একটা টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে অধস্তন সুপ্রিয়কে জিজ্ঞেস করে নাজিউল ইসলাম, ঘোলা থানার অফিসার ইনচার্জ। পরশু রাতে ঘটা অ্যাক্সিডেন্টের ভিকটিমের ফাইলটা টেবিলের ওপর পড়ে। একটু আগে অটোপসি রিপোর্ট এসেছে। গাড়িটা কল্যাণী হাইওয়েতে মাত্র 4 কিলোমিটারের মধ্যে বার পাঁচেক আশেপাশের গাড়িতে ঘষা বা ছোটোখাটো ধাক্কা খাওয়ার পর সোজা গিয়ে ঠুকেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা লরির পেছনে। গাড়ির সামনের অর্ধেকটা পুরো দুমড়ে মুচড়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটার এবং তার একমাত্র সওয়ারি তথা চালক অভিষেক চক্রবর্তীর ছিন্ন ভিন্ন ডেড বডির ছবি ফাইল থেকে উঁকি দিচ্ছে। আর চোখে সেদিকে তাকিয়ে সুপ্রিয় বলে ওঠে, কি জানি স্যার, বোধহয় কিছু একটা দেখে ভয় পেয়েছিল। বাড়ির লোক তো বলছিল শেষ কদিন নাকি কারোর সাথে কথাও বলেনি, ঘরের দরজা বন্ধ করে একলাই নাকি থাকতো, খাওয়া দাওয়াও করতো না, এমনকি রাত্রেবেলা কখন যে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তাও কেউ খেয়াল করেনি। তবে একটা কি ব্যাপার জানেন স্যার, বাড়ির লোক সরাসরি স্বীকার করতে না চাইলেও আমার কিন্তু ওদের সাথে কথা বলে মনে হয়েছে ছেলেটার হেড অফিসে একটু গন্ডগোল ছিল। তবে পোস্টমর্টেম আসার আগে আমিও ভেবেছিলাম যে মালটাল খেয়েও দেয়, লরিতে ঢুকে দিয়েছে। এখন তো দেখছি অন্য কেস, সুইসাইড নাকি। বগাদাই জানে। ওর আর একটা বন্ধুও তো সুইসাইড করেছে শুনলাম ওই হপ্তাখানেক আগে। হ্যাঁ, ওরা 4 বন্ধু মিলে সিকিম গেছিল এই দিন 15 আগে। সেখানে খাদ থেকে পড়ে গিয়ে এক বন্ধু মারা যায়। তারপর থেকেই বাকি 3 বন্ধু ভীষণ রকম ট্রমাটাইজড হয়ে পড়েছে। আরে বাস, ভূত হয়ে এসে ভয়টাই দেখাচ্ছে নাকি? নিজের রসিকতায় নিজেই খিকখিক করে হাসতে থাকে নাজিউল। সেই হাসিতে যোগ দেয় সুপ্রিয়। হাসি থামিয়ে সুর করে নাজিউল বলে ওঠে, হারা ধনের 4টি ছেলে
রইল বাকি এক। চলো তার সাথে একটু মোলাকাত করে আসি। কলিং বেল প্রায় বার পাঁচেক বাজানোর পর যে মহিলাটা দরজা খুলে দিলেন তাকে এক ঝলক দেখে বয়স আন্দাজ করা কঠিন। 40 থেকে 60 যা খুশি হতে পারে। চোখ কোটরে ঢুকে আছে, চুল উস্কো খুস্কো, চোখের নিচে গালের হাড় উঁচু হয়ে মুখটাকে আরও অদ্ভুত দেখাচ্ছে। সুপ্রিয় কানের কাছে ফিসফিসিয়ে বলল, কৌশিকের মা। কৌশিক বাড়ি আছে? আমরা আসলে থানা থেকে আসছি। পকেট থেকে আইডি কার্ড বের করে দেখায় নাজিউল। হ্যাঁ আছে, সিকিম থেকে ফেরার পর তো আর বেরোয় না বাড়ি থেকে, ঘরেই আছে, আসুন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। নাজিউল এগিয়ে গিয়ে নক করল, একবার, দুবার, তিনবার। দরজা খুলল না। নাজিউল উৎসুক দৃষ্টিতে তাকায় কৌশিকের মায়ের দিকে। ভদ্রমহিলা হঠাৎ এগিয়ে গিয়ে বন্ধ দরজায় দুম দুম শব্দে ধাক্কা দিতে লাগলেন। নাজিউল আর সুপ্রিয় থতমত খেয়ে দাঁড়িয়ে রইল হতবম্বের মতো। কিছুক্ষণ পর দরজা সামান্য ফাঁক হলো। সেই ফাঁক দিয়ে মুখ বের করে এদিক ওদিক তাকাতে থাকা তরুণটার চোখের দিকে তাকিয়ে নাজিউলের মনে হলো ছেলেটার আচরণ ঠিক স্বাভাবিক নয়। তার চোখের মণিতে একটা অদ্ভুত অস্বাভাবিক চাঞ্চল্য আছে, যেন কিছু একটা দেখে ভীষণ আতঙ্কিত সে। নাজিউলের চোখে চোখ পড়তে নার্ভাসভাবে হাসল কৌশিক। পেলিংয়ের কোথায় উঠেছিলে তোমরা? পেলিংয়ে ঠিক নয়, পেলিং থেকে একটু দূরে ইউকোসোম বলে একটা জায়গা আছে, তার কাছেই। উত্তরটা দেয় কৌশিকের মা। তা হঠাৎ এরকম অফবিট জায়গা বাছার কারণ কি? কৌশিকের দিকে তাকিয়ে প্রশ্নটা করে নাজিউল। ছেলেটা উত্তর দেয় না, মাথা নিচু করে নখ দিয়ে চেয়ারের হাতল খুঁড়তে থাকে। তার মা জবাব দেন, ওখানে একটা ট্রেনিং রুট আছে, সেই ট্রেকে ওঠার আগে ইউকোসোম হলো বেস পয়েন্ট, কিন্তু ট্রেক শুরু হওয়ার আগে হোটেলের পেছনের পাহাড়ের খাতে পড়ে গিয়ে রুমালের খুঁট দিয়ে চোখ মুছতে থাকেন ভদ্রমহিলা। নাজিউল ঘরের চারদিকে চোখ বোলায়। জানলাগুলো সম্ভবত ফেরার পর থেকেই আর খোলেনি কৌশিক। ঘরে একটা ভ্যাপসা টক টক গন্ধ। সুপ্রিয় একটু দূরে মাথা নিচু করে কিছু চিন্তা করার অছিলায় নাকে রুমাল চাপা দিয়ে বসে আছে। কৌশিকের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। সে কাঠের চেয়ারে বসে অস্থিরভাবে পা নাচাচ্ছে। পরনে উল্টো টি শার্ট আর হাফ প্যান্ট। সারা ঘরের দেওয়ালে অদ্ভুত সব ছবি আঁকা। এমনকি কৌশিক নিজের হাত পায়েও পেন দিয়ে আঁকি বুঁকি কেটেছে। নাজিউল চেয়ার ছেড়ে উঠে এগিয়ে যায় দেওয়ালের কাছে। আঁকাগুলোর গায়ে হাত বুলিয়ে দেখে। কালো অস্পষ্ট ছোট ছোট মানুষের অবয়ব, তার পিছনে একটা বড় দৈত্যের মতো আকৃতি। তার উদ্যত দু হাতে দুটো সরু সরু লাঠির মতো কি যেন ধরা। সারা দেওয়াল জুড়ে আরও কি কি সব আঁকার পর সেগুলোকে আবার ঘষে ঘষে তুলে ফেলা হয়েছে। নাজিউল মাথা ফিরিয়ে পেছনে তাকায়। কৌশিক তার চোখে চোখ রেখে নিঃশব্দে অদ্ভুতভাবে হাসছে। সে হাসি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হাসি নয়। তার চোখের দৃষ্টি ঘোলাটে, যেন নাজিউলের দিকে নয়। তার দৃষ্টি নিবদ্ধ নাজিউলের পেছনে দাঁড়ানো কারোর দিকে। নাজিউল ছেলেটার চোখে চোখ রাখতে পারল না বেশিক্ষণ। তার মনে হলো একটা অজানা অস্বস্তি যেন গ্রাস করছে তাকে। দৃষ্টি নামিয়ে একটু কেশে গলা পরিষ্কার করে সুপ্রিয়কে বলল,
এই যে কিছুই বলছে না। তুমি এক কাজ করো, এরা ইউকসমে কোথায় উঠেছিল সেটার একবার খোঁজ নাও। হঠাৎ কৌশিকের গলার ভিতর থেকে একটা অস্পষ্ট ঘর ঘর আওয়াজ বেরিয়ে আসে। নাজিউল এগিয়ে গিয়ে কৌশিকের সামনে মাথা নিচু করে মাটিতে বসে পড়ে। কৌশিকের মুখের কাছে কান এনে কথাগুলো শোনার চেষ্টা করে। কৌশিক অস্পষ্ট জড়ানো স্বরে বলে চলেছে, Twinkle, twinkle, little star, how I wonder what you are. অদ্ভুত একটা সুর করে মাথা দুলিয়ে দুলিয়ে হাসতে থাকে কৌশিক। ঘরময় একটা চাপা দম বন্ধ করা অস্বস্তি। সুপ্রিয় আতঙ্কে ঢোক গিলে নাজিউলের দিকে তাকায়। নাজিউল নিজেও একটু অপ্রস্তুতভাবে কৌশিকের দিকে তাকিয়ে রয়েছে। কৌশিক তখনও হেসে চলেছে একইভাবে। কৌশিকের মা ওদের দরজা অবধি এগিয়ে দিলেন। দরজা খুলে বেরোনোর আগে নাজিউল কৌশিকের মায়ের দিকে তাকিয়ে সহানুভূতির স্বরে বলল, ম্যাডাম, এটা হয়তো আপনি বুঝতেই পারছেন যে কৌশিকের মানসিক অবস্থা স্থিতিশীল নয়। ওকে ইমিডিয়েটলি ডক্টর দেখান। সমাজের চক্ষু লজ্জার জন্য একটা অসুস্থ মানুষকে এরকম উইদাউট ট্রিটমেন্টে ফেলে রাখার কোনো মানে হয় না। ওর বাকি বন্ধুগুলোর মতো এই ছেলেটাও যদি একটা ভালো খারাপ কিছু একটা করে ফেলে তাহলে কিন্তু সারা জীবনেও নিজেকে আর ক্ষমা করতে পারবেন না ম্যাডাম। বাড়ির মূল দরজার বাইরে একটা ছোট্ট বাগান ছিল এককালে। এখন দীর্ঘদিনের অযত্নে কাঁটা ঝোপ আর আগাছায় পরিপূর্ণ। বাগানের শেষ প্রান্ত অবধি এসে নাজিউল একবার মুখ ফিরিয়ে পেছনে তাকায়। এখান থেকে কৌশিকের ঘরের জানলাটা দেখা যায়। সেটা এখন সামান্য ফাঁক করা, আর সেই আধ বোঝা জানলার ফাঁক দিয়ে ওদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে কৌশিক। এত দূর থেকে ওর চোখের অদ্ভুত ঠান্ডা ঘোলাটে দৃষ্টি নাজিউলের অস্বস্তির মাত্রাকে নিমেষে বাড়িয়ে দেয়। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে দ্রুত সামনের দিকে পা চালায় নাজিউল। স্যার, এ ছেলে তো পুরো ক্র্যাক হয়ে গেছে। আমি ওই খাত থেকে পড়া ছেলেটার কেস ফাইল দেখছিলাম আজ সকালে। রাত্রেবেলা জঙ্গলের মধ্যে ঢুকেছিল 4 বন্ধু। সেদিন রাতে নাকি ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল। একজন সম্ভবত পা পিছলেই খাত থেকে পড়ে যায়। ফাইলে উল্লেখ না থাকলেও আমার মনে হচ্ছে সকালে পুলিশ যতক্ষণে বাকি 3 জনকে খাদের ধার থেকে উদ্ধার করে ততক্ষণে 3 জনেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নাজিউল উত্তর দিল না। বুক পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরালো। ওরা এখন ফিরছে কৌশিকের বাড়ি থেকে। গাড়ি চালাচ্ছে সুপ্রিয়, পাশে বসে নাজিউল। কল্যাণী হাইওয়ে ধরে গাড়ি ছুটেছে হাওয়ার বেগে। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে ওয়াইপার চালিয়ে কাঁচে জমা টুকরো টুকরো জলের ফোঁটা মুছে নিচ্ছে সুপ্রিয়। খোলা জানলা দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বাইরের দিকে অন্যমনস্কভাবে তাকালো নাজিউল। ছেলেটার মধ্যে একটা অদ্ভুত অস্বাভাবিকত্ব লক্ষ্য করেছেন তিনি। বেড়াতে গিয়ে কারুর সঙ্গে অনভিপ্রেত দুর্ঘটনা ঘটা বা তার ফলে বাকিদের ট্রমাটাইজড হয়ে যাওয়া অস্বাভাবিক নয়, কিন্তু তার জন্য একের পর এক আত্মহত্যা করা বা কৌশিকের চোখের মণিতে ওই অস্বাভাবিকত্ব যেন মনে হচ্ছে সে দুঃখ বা শখ নয়, ভয় পেয়েছে। মারাত্মক কোনো আতঙ্ক প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে তাকে। তার মস্তিষ্ক ঘেঁটে দিয়ে গেছে চকিতে। ব্যাপারটা সম্পর্কে একটা অদম্য কৌতূহল নাজিউলকে আবছা কুয়াশার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে ধীরে ধীরে।
দার্জিলিং মেল প্রায় আধ ঘন্টা লেট। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে অটোরিকশা স্ট্যান্ড ছেড়ে নাজিউল আর সুপ্রিয় এগিয়ে গেল কিছুটা দূরে। এখান থেকে বিভিন্ন টুরিস্ট স্পটে যাওয়ার জন্য গাড়ি ভাড়া পাওয়া যায়। ওদের দেখেই কয়েকজন দার্জিলিং গ্যাংটক বলতে বলতে এগিয়ে এলো। সুপ্রিয় একটা গাড়ির সঙ্গে দরদাম করে পেছনের ডিকি খুলে তাতে মাল তুলতে তুলতে বলল, আপনার মাথায় মাঝে মাঝে ক্যাড়া পোকা নড়ে ওঠে বাইরি। শুধু শুধু নিজের ছুটি পয়সা সব নষ্ট করে একেবারে। নাজিউল কড়া চোখে সুপ্রিয়র দিকে তাকিয়ে বলল, তোমায় আমি আসতে বলেছিলাম। সুপ্রিয় একগাল হাসে, তারপর জবাব দেয়, হ্যাঁ ধুর, বোরিং চাকরি করতে করতে এবারে হেদিয়ে গেছি। ভাবলাম একটু ঘুরে আসা যাবে, এই আর কি। আমার আবার এদিকটা আসা হয়নি। ভাবলাম এখানে এলামই যখন, একটু গ্যাংটকটা ঘুরেই যাই। আমরা এখানে বেড়াতে আসিনি সুপ্রিয়। দেয়ার ইজ সামথিং অড ইন দিস কেস। আমার ইনটিউশন বলছে। কি বাকি 3 বন্ধু ছলা করে একজনকে মেরে ফেলেছে, তাই তো? তার অপরাধ বোধ থেকেই বাকিরা বিকারগ্রস্ত হয়ে পড়েছে বা আত্মহত্যা করেছে। ইটস আ পসিবিলিটি। হতেও পারে, আবার নাও হতে পারে। ব্যাপারটাকে একটু তলিয়ে না দেখলে ঠিক শান্তি পাচ্ছি না, বুঝলে? প্রায় 142 কিলোমিটারের পথ। সোজা মাখনের মতো হাইওয়ে হলে হয়তো বেশিক্ষণ লাগতো না, কিন্তু সর্পিলাকার এবড়ো খেবড়ো রাস্তায় গাড়ির চাকা বারবার লাফিয়ে উঠছে। সুপ্রিয়র মুখ দেখে মনে হচ্ছে না যে সে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা উপভোগ করছে। পেছনের সিটে চোখ মুখ কুঁচকে গুটিসুটি মেরে বসে আছে। সামনের সিট থেকে মুখ ফিরিয়ে নাজিউল জিজ্ঞেস করল, কি হে, পাহাড়ে তোমার প্রথমবার নাকি? সুপ্রিয় চি চি করে উত্তর দিল, একবার ছোটবেলায় দার্জিলিং। উফ বাবা, বাবা গো। নাজিউল হেসে ওঠে। জানলাটা খুলে রাখো। গাড়ির ভিতরে বমি করলে কিন্তু তোমাকে দিয়েই পরিষ্কার করাবে। গাড়িটা যখন প্রাচীন পাহাড়ি শহরে এসে পৌঁছালো তখন রোদের তেজ কমে এসেছে। গাড়িতে আস্তে আস্তে ড্রাইভার শ্যাম থাপা সাহেব বলছিলেন, আগে ইয়াকসুমি ছিল সিকিমের রাজধানী। পরে 1975 সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পরে রাজধানী গ্যাংটকে শিফট হয়ে যায়। তারপর থেকে সবাই যেন শহরটাকে বেমালুম ভুলেই গিয়েছে। এখন এই গোচালা ট্রেকের বেস ছাড়া এই প্রাচীন শহরের কোনো পরিচয় কেউ জানে না। রাস্তায় কথায় কথায় উঠে এলো ছেলেটার খাদে পড়ে মৃত্যুর প্রসঙ্গ। হোটেলে পৌঁছানোর একটু আগে গাড়ির ডান দিকের জানলা দিয়ে পাহাড়ের খাঁজে খাঁজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা ঘন জঙ্গলের দিকে নির্দেশ করে শ্যাম থাপা বললেন, ওই যে জঙ্গলটা দেখছেন, ওখানেই ছেলেগুলোকে পাওয়া গিয়েছিল। ছেলেগুলো যে কেন ওই জঙ্গলে ঢুকেছিল কে জানে। ওখানে আমরা লোকাল লোকেরা দিনের বেলাতেও ঢুকি না। কেন? নাজিউলের গলায় বিস্ময়ের ছাপ। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে শ্যাম থাপা বললেন, ওই জঙ্গল ভালো নয় সাহেব, ওই জঙ্গল ভালো নয়। ওই জঙ্গলের বড় খিদে। যে ওই জঙ্গলে একবার ঢোকে সে আর ফিরে আসে না। ফিরলেও প্রায় উন্মাদ হয়ে যায়। শেষ 1 বছরে প্রায় 4-5 জনকে গিলে খেয়েছে ওই রাক্ষসে জঙ্গল। তাই আজকাল ওই জঙ্গলে আর কোনো মানুষ সজ্ঞানে ঢোকে না। হারিয়ে যায় মানে? হারিয়ে গেলে আপনারা আর কেউ খুঁজতে যাননি? হ্যাঁ, প্রথম গিয়েছিল। হয় খুঁজে পায়নি, নয়তো যে খুঁজতে গিয়েছিল সে নিজেই নিখোঁজ হয়ে যায়। সে কি, এখানকার পুলিশকে জানাননি আপনারা? এবার উত্তর না দিয়ে মিটিমিটি হাসতে থাকেন থাপা সাহেব। তুখোর দক্ষতায় উল্টো দিক থেকে আসা একটা গাড়িকে কাটিয়ে স্টিয়ারিং সামলে বলে ওঠেন, আপনাদের কলকাতার নিয়ম কানুন এই পাহাড়ি জঙ্গলে খাটে না সাহেব।
এখানে এমন কত ঘটনা রোজ ঘটে যাচ্ছে যা পুলিশের কান অবধি গুণাক্ষরেও পৌঁছচ্ছে না। নেহাত ছেলেগুলো ট্যুরিস্ট ছিল, তাই পুলিশ ডাকতে বাধ্য হয়েছিল সবাই, নইলে হোটেলের নাম ব্লু লিলি। পাহাড়ের ধারে সুন্দর ছবির মতো হোটেল। অনেক পুরনো আমলের কাঠামো, সেটা বোঝা যায়। হোটেলের সামনে এক টুকরো বাগান, তাতে বিভিন্ন রঙের অর্কিড। অ্যাক্সিডেন্টে মৃত ছেলেটার ফাইল থেকে জানা গেছে এই হোটেলেই এসে উঠেছিল তারা। রিসেপশনে একটা অল্প বয়সী নেপালি ছেলে বসে। সুপ্রিয় হোটেলের লগবুকে সই করছে, সেই ফাঁকে একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল নাজিউল। যৎসামান্য আসবাবে অনটনের ছাপ স্পষ্ট। দেওয়ালে একটা কাঠের তক্তায় পরপর পেরেক লাগানো। পেরেকের ওপরে রুম নাম্বার আর তাতে চাবি ঝুলছে। সেদিকে তাকিয়ে নাজিউল দেখল বেশিরভাগ ঘরের চাবি সেখানে ঝুলছে, অর্থাৎ হোটেলের বেশিরভাগ রুম খালি। দোতলার কোণের ঘরটার দরজা খুলে দিল ছেলেটা। ছেলেটার নাম ফিনজো। অল্প বয়সী সদালাপি ছেলে। ঠোঁটের কোণে একটা অমায়িক হাসি লেগে রয়েছে সর্বক্ষণ। ছেলেটা বলে গেল হোটেলের মালকিন মিসেস তামাং একটু বাইরে বেরিয়েছেন। উনি ফিরে এলেই রুমে এসে আলাপ করে যাবেন। হোটেলের ঘরে ঢুকে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল নাজিউলের। দরজা খুলে ঢুকেই ডান দিকে বিশাল কাঁচের জানলা। দূরে পাহাড়ের সারিতে সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে আধিপত্য বিস্তার করছে। একটা দুটো করে মিটিমিটি আলো জ্বলে উঠছে পাহাড়ের গায়ে। মনে হচ্ছে যেন আকাশের গায়ে মিটিমিটি জ্বলতে থাকা তারাদের আলো প্রতিফলিত হচ্ছে সারা উপত্যকা জুড়ে। জানালার ধারে দাঁড়িয়ে সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে নাজিউল। একটু পরে সুপ্রিয় এসে পাশে দাঁড়ায়। নাজিউল একটু অন্যমনস্ক গলায় সুপ্রিয়কে জিজ্ঞেস করে, আচ্ছা, ছেলেগুলো ওই রুটেই ট্রেক করতে এসেছিল তো, যেটার কথা ড্রাইভার আমাদের বললেন? হ্যাঁ স্যার, গোচালা ট্রেক। এখানে তো এখন বেশিরভাগ ট্যুরিস্টই ওই ট্রেকেই আসে। ছেলেগুলোর ব্যাপারে আশেপাশে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে, বুঝলে? কে শেষবার ওদের দেখেছিল সেইটা জানা খুব দরকার। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে শেষ সিগারেটটা ধরিয়ে খালি প্যাকেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে নাজিউল। তারপর হালকা গলায় বলে, চলো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি এক প্যাকেট সিগারেট কিনে আনি। সিগারেটের দোকানটা হোটেলের ঠিক উল্টো দিকে, রাস্তার ওপারে। কথায় কথায় দোকানির সাথে একটু ভাব জমিয়ে নিয়ে সদ্য কেনা সিগারেটের প্যাকেট পকেটে পুরতে পুরতে নাজিউল জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, বলছি এই হোটেলে লোকজন কেমন আসে? লোকজন আর কই আসে, সবাই ওই গ্যাংটক বা পেলিয়ে যায়। এখানে যে কটা লোক আসে বেশিরভাগ ওই মাউন্টেন ভিউতে ওঠে। এদিকটা তো শহরের একটু বাইরে, রাত হলে আর চারদিকে কিচ্ছু পাবেন না। ওখানে তাও পয়সা করি একটু বেশি লাগলেও তোফা হোটেল। তবুও হোটেল মালিক মারা যাওয়ার আগে তাও একটু পদের ছিল, দুজন মিলে চালাতো হোটেলটা। এখন ওর স্ত্রী একা কুলিয়ে উঠতে পারে না সব দিক। এখন মালকিন মানে মিসেস তামাং, তাই তো? হ্যাঁ, ওনার স্বামী চালাতো আগে হোটেলটা। একটা পাগলা বাচ্চাও ছিল। তাই একদিন একটা অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেল। তারপর থেকে তো এই মহিলাই চালান সব কিছু। লোকাল লোকজনের সাথে তেমন মেশেন না, তবে ব্যবহার খুব ভালো। আচ্ছা, কদিন আগে, মানে এই ধরুন সপ্তাহ দুয়েক আগে হবে, 4টে ছেলে এই হোটেলে এসে উঠেছিল। বয়স আন্দাজ ওই 20-21 এরকম কাছাকাছি। আপনি দেখেছিলেন তাদের? লোকটা একটা দেশলাই কাঠি দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে কথা বলছিল। ছেলেগুলোর কথা শুনে হঠাৎ মুহূর্তের জন্য যেন সামান্য পরিবর্তন দেখা দিল লোকটার মধ্যে।
মনে হলো যেন হঠাৎ ভীষণ ভয় পেয়েছে লোকটা। গলার কণ্ঠমণি তীর তীর করে কেঁপে উঠল উত্তেজনায়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, হুম, ওভাবে কি আর মনে রাখা যায়? আচ্ছা আচ্ছা, যাদের মধ্যে একজন খাদে পড়ে গেল। কি কেস বলুন তো মশাই? আপনি পুলিশ নাকি? আরে না না, দূর। আমিও এসেই শুনলাম ঘটনাটা। একই হোটেলে উঠেছি তো, খারাপ লাগলো শুনে। এত শোনার পর থেকে একটু কৌতূহল হচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম আর কি। এইবার লোকটা গলাটা এক পর্দা নামিয়ে গলার স্বর যতটা সম্ভব গম্ভীর করে বলে উঠল, সাহেব, আপনি বেড়াতে এসেছেন, সাইট সিন করুন, ট্রেকিং করুন, আর দিয়ে ফিরে যান। এই সব বিষয়ে বেশি কৌতূহল না থাকাই ভালো। নাজিউল মুচকি হাসল। অন্ধকার ঘনিয়ে এসেছে। পাহাড়ি এলাকায় আঁধার নামে চকিতে দূরে পাহাড়ের গা বেয়ে ঘন অরণ্য চোখে পড়ছে। অবশ্য এখন চাপ চাপ আলো ছায়া ছাড়া ওদিকে আর কিছুই দেখা যাচ্ছে না। নাজিউল সিগারেটের দাম মিটিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। হোটেলের মূল দরজা খুলে ঢোকার আগে কি মনে হয় সরু এবড়ো খেবড়ো রাস্তা ধরে পাশের পাহাড়ি খাড়াইয়ের দিকে এগিয়ে যায় বেশ কিছুক্ষণ। আসার সময় ড্রাইভার সাহেব এই জঙ্গলের দিকেই নির্দেশ করছিলেন। পায়ে পায়ে বেশ অনেকটা এগিয়ে এসেছে সে। তখন দূর থেকে সন্ধ্যার আধো অন্ধকারে জায়গাটা ভালো দেখা যাচ্ছিল না। এখন কিন্তু বেশ স্পষ্ট। খাড়া পাহাড়ের গা বেয়ে একটা খুব সরু পাহাড়ি পথ সিঁড়ির মতো ধাপে ধাপে উঠে গেছে। দুদিকের আগাছা আঁকড়ে ধরে পাহাড়ের পাথরের খাঁজে খাঁজে পা রেখে কিছুটা উঠে এলো নাজিউল। ঝিঝির শব্দ ছাপিয়ে একটা অস্পষ্ট টুংটাং আওয়াজ ভেসে আসছে যেন দূর থেকে। মাঝে মাঝে থেমে যাচ্ছে, তারপর আবার ভেসে আসছে। শব্দের উৎস লক্ষ্য করে সন্তর্পণে এগিয়ে যেতে থাকে সে। অন্ধকারে নিমজ্জিত চারপাশ, সাপখোপের ভয় আছে। কিছুটা উঠে নাজিউল একটু ইতস্তত করছে। হঠাৎ সে দেখল উপরের দিক থেকে একটা মিটিমিটি হলুদ আলো দুলতে দুলতে নিচের দিকে নেমে আসছে। মাঝে মাঝে থমকে যাচ্ছে, তারপর আবার এগিয়ে আসছে। নাজিউল তাড়াতাড়ি পাশে সরে এলো। চারিদিকে জমাট অন্ধকার। যদি কেউ খুব ভালো করে না দেখে তাহলে তাকে দেখতে পাবে না। আস্তে আস্তে আলোটা নেমে আসছে নিচের দিকে। দূরে এখনো ওই অস্পষ্ট টুংটাং আওয়াজটা শোনা যাচ্ছে, তবে সেটাকে ছাপিয়ে এখন কানে আসছে শুকনো পাতা পাথরের ওপর কারুর যেন পায়ে চলার মৃদু মচ মচ শব্দ। এই জনশূন্য গহীন অরণ্যে সেই শব্দে অসীম সাহসী নাজিউলেরও মেরুদণ্ডে আতঙ্কের শিহরণ খেলে গেল। এইবার আলোটা ধীরে ধীরে একেবারে সামনে চলে এসেছে। নাজিউল নিঃশ্বাস বন্ধ করে শরীরটাকে যতটা সম্ভব জঙ্গলের চাপা অন্ধকারের সঙ্গে মিশিয়ে দেয়। হঠাৎ আলোটা স্থির হয়ে যায়, যেন থমকে দাঁড়িয়ে পড়েছে সেই ছায়া মূর্তি। নাজিউলের মনে হয় যেন সেই ছায়া মূর্তি তাকে দেখতে পেয়ে গেছে। সে তবুও নিঃশ্বাস বন্ধ করে স্থির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু না, কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপরেই দপ করে নিভে যায় সেই আলো। আর সঙ্গে সঙ্গেই এক লহমায় অখণ্ড নিস্তব্ধতা গ্রাস করে সমস্ত অরণ্য। অকস্মাৎ সেই
খসখস আওয়াজটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। নাজিউল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ওভাবেই, তারপর দোনামোনা করে নামতে থাকে নিচের দিকে। সিগারেট কিনতে শিলিগুড়ি চলে গেছিলেন নাকি? সুপ্রিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে বিছানায় গা এলিয়ে দেয় নাজিউল। সমতলের মানুষ সে, এতটা চড়াই উতরাই অভ্যেস নেই। সুপ্রিয় আরও কিছু একটা বলতে যাচ্ছিল, ঘরে এসে ঢুকলেন একজন মহিলা। নাজিউল উঠে বসল। রোগা এক হারা চেহারা, যৌবন প্রায় বিদায় নিলেও চেহারায় ভাঙন ধরেনি। ছোট কিন্তু বুদ্ধিদীপ্ত দুটো চোখ, গায়ে লম্বা ঢোলা কালো পোশাক, ঠোঁটের কোণে অমায়িক হাসি। নাজিউলের চোখে চোখ রেখে মিষ্টি হেসে বললেন, আমি চিমি তামাং। আপনাদের চেক ইনের সময় কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, আপনি বসুন না, আমাদের কোনো প্রবলেম হয়নি, তোফা ঘর একদম। মিষ্টি করে হাসলেন মিসেস তামাং। তারপর বললেন, বেশ বেশ, রাতে ফিনসো এসে আপনাদের খাবারের অর্ডার নিয়ে যাবে। খুব ভালো ছেলে, ও না থাকলে আমি এত বড় হোটেল একা সামলাতে পারতাম না। ঘরের ছেলের মতোই হয়ে গেছে। শেষের কথাগুলো বলার সময় মিসেস তামাংয়ের গলার স্বর ভীষণ উদাস শোনালো। কথা শেষ করে উঠে যাচ্ছিলেন মিসেস তামাং, নাজিউল পিছু ডাকল। আচ্ছা মিসেস তামাং, যে 4টে ছেলে এর আগে এই হোটেলে এসে উঠেছিল, মানে যাদের মধ্যে একজন খাদে পড়ে মারা যায়, তাদের ব্যাপারে একটু জিজ্ঞাস্য ছিল। হ্যাঁ, খুবই আনফর্চুনেট ঘটনা। কি আর বলি বলুন, একই জায়গাটা শহরের একটু বাইরে, ট্যুরিস্ট তুলনায় কমই আসে। তার উপর এইসব ঘটনায় এলাকায় বা হোটেলের রেপুটেশন বাজেভাবে হ্যাম্পার হয়। হ্যাঁ সে তো বটেই। আচ্ছা, এই হোটেলে থাকাকালীন ছেলেগুলোর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব লক্ষ্য করেছিলেন কি? না না, একেবারেই না। আগের দিন রাতেই আমার সাথে কথা হচ্ছিল, তখন সবাই একেবারেই স্বাভাবিক। তখনও জানি না মাঝরাতে ওরা ওভাবে জঙ্গলে ঢুকবে। ওই জঙ্গলটা নিয়ে লোকাল লোকেদের মধ্যেও তো বেশ একটা মারাত্মক ফোবিয়া আছে দেখছি। ম্লান হাসলেন মিসেস তামাং। তারপর পায়ে পায়ে উঠে গেলেন জানালার কাছে। দূরের পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, দেখুন, সত্যি বলতে এইসব ব্যাপারে খুব একটা বিশ্বাসী নই, কিন্তু গত 2 বছরে সত্যি বেশ কয়েকজন মানুষ ওই জঙ্গলে ঢুকে নিখোঁজ হয়েছেন। সবাই এখানকার স্থানীয়, অতি সাধারণ মানুষ। তাদের মধ্যে হঠাৎ করে কেউ হারিয়ে গেলে তার নিজের পরিবার ছাড়া বাকি কারোর তেমন একটা যায় আসে না। বাড়ির লোক 2 দিন কাঁদে, তারপর ধীরে ধীরে তারাও ভুলে যায়। অভাবী মানুষের শোক পালন সাজে না। ক্ষমতাবান মানুষ না হলে পুলিশেও গা করে না, সার্চ পার্টি পাঠায় বটে, কিন্তু তারাও দায়সারাভাবে জঙ্গলের আশেপাশে ঘোরাঘুরি করে ফিরে যায়। তারপর একে একে আরও মানুষ জঙ্গলে ঢুকে নিখোঁজ হয়। আস্তে 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 মানুষের মনে আতঙ্ক বাড়ে। শেষে কেউ হারালে তাকে খুঁজতেও আর কেউ জঙ্গলে ঢোকে না, না স্থানীয় লোক না পুলিশ। কথা বলতে বলতে মিসেস তামাংয়ের গলা ভিজে এসেছিল। নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে বললেন, আচ্ছা, আমি এখন আসি। রাতে কোনো দরকার হলে নির্দ্বিধায় ফিনজোকে ডাকবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, গুড নাইট। সপ্রভিত স্বরে বলল নাজিউল। মিসেস তামাং শুভরাত্রি জানিয়ে বিদায় নিলেন। সুপ্রিয় মৌরি চিবাতে চিবাতে বলল, আহারে, একা মানুষ এত বড় একটা হোটেল সামলাচ্ছে, তার উপর এইসব ভয়ঙ্কর ঘটনা। আচ্ছা, আমরা তো থানায় গিয়ে খোঁজ খবর করে নিতেই পারি। গিয়ে কি বলবো? আমাদের পার্সোনাল কৌতূহল মেটাতে আমরা ভিন রাজ্য থেকে এখানে তদন্ত করতে এসেছি। এমনিতেই এক রাজ্যের পুলিশ অন্য রাজ্যের পুলিশের সাথে ভালো করে কোঅপারেট করতে চায় না, তার উপর কোনো অফিসিয়াল অর্ডার ছাড়া। শক্ত তো।
ঘড়িতে রাত 9:30। বাইরে একটানা ঝিঁঝির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। পাহাড়ি এলাকায় একটা অদ্ভুত নৈশব্দ আছে। রাত্রি বাড়লে যেন গোটা পৃথিবীটা আচমকা থমকে দাঁড়ায়। ঘড়ির কাঁটাও যেন রয়ে সয়ে এগিয়ে চলে। রোজকার অফিসের তাড়াহুড়োর বাইরের এই যে পৃথিবী, তার খোঁজ শহুরে মানুষ কখনো জানতেই পারে না। সুপ্রিয়র নাক ডাকছে মৃদু শব্দে। কাঁচের জানালাটা সামান্য ফাঁক করে নাজিউল একটা সিগারেট ধরিয়েছে। বাইরে থেকে হু হু শব্দে ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করছে। সেই হাওয়ায় মেরুদণ্ড অবধি কেঁপে উঠছে নাজিউলের, কিন্তু সেদিকে যেন তার ভ্রুক্ষেপই নেই। সে অন্যমনস্কভাবে তাকিয়ে আছে বাইরের দূরের পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা ওই ঝিকিমিকি আলোর দিকে। কিছু একটা হিসাব মিলছে না। সে জানে তার সব প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে ওই পাহাড়ের খাঁজে খাঁজে উঠে যাওয়া আঁকা বাঁকা রাস্তায়। হঠাৎ দরজার বাইরে নক করার শব্দে নাজিউলের সম্বিত ফিরল। পেছনে ফিরে তাকিয়ে দেখে ফেনজো। এই ঠান্ডাতেও পরনে একটা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি, হাতে একটা ছোট নোটপ্যাড আর পেন। খাবারের অর্ডার নিতে এসেছে। নাজিউলের চোখে চোখ পড়তেই একগাল হাসল, তারপর জিজ্ঞেস করল, আলাপ হলো মিসেস তামাংয়ের সঙ্গে? হ্যাঁ, একটু আগেই তো এসেছিলেন উনি। ভালো লাগলো আলাপ হয়ে। হ্যাঁ, মামা খুব ভালো মানুষ। ছোটবেলায় আমার বাবা মা দুজনেই ধস নেমে মারা যায়। তামাং সাহেব তুলে আনে আমায়। তারপর মামা নিজের ছেলের মতো মানুষ করে আমায়। জিংপে আর আমায় কখনো আলাদা করে দেখেনি মামা। মিস্টার তামাং আর ওনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে শুনলাম। কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকে ফেনজো। তারপর ধরা গলায় বলে, ওই জঙ্গল সবার আগে ওদেরকেই খেয়েছিল। রাতে বনমুরগি মাংতে জঙ্গলে ঢুকেছিল তামাং সাহেব আর জিংপে। আর ফিরে আসেনি ওরা। পুলিশ এসেছিল কিন্তু তেমন গা করেনি। লোকাল মানুষের মনেও ভয় ধরে গেছিল। তারা কেউ জঙ্গলের গভীরে ঢুকতে রাজি হয়নি। মামা একা একাই কিছুদিন ঘুরেছিল, কিন্তু কিছুই পায়নি। তারপর তো আরও লোক হারিয়ে গেল ওই জঙ্গলে। এখন আর কেউ ওই জঙ্গলে যেতে সাহস করে না। ঘিঞ্জি পাহাড়ি বস্তিতে এক ফালি সরু গলিপথ। রাত্রের বয়স বেড়েছে। রাস্তার দুধারে বেশ কিছুটা পর পর টিমটিম করে জ্বলছে হলুদ স্ট্রিট লাইট। সেই স্ট্রিট লাইটের আলোয় সবটুকু দৃশ্যমান নয়। আবছা আলো ছায়ায় টলমল পায়ে হাঁটছে নাজিউল। তার দু চোখ জড়িয়ে এসেছে ঘুমে। মাঝে মাঝে দুপাশে মাথা ঝাঁকিয়ে নিজেকে সজাগ রাখার চেষ্টা করছে। চারপাশে একঘেয়ে মৃদু ঝিঁঝির শব্দ। দুপাশের পাহাড়ের ঢাল আঁকড়ে ঘুমন্ত কাঠের বাড়িগুলোর দিকে তাকায় সে। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। মনে হচ্ছে যেন নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানির আওয়াজ সে নিজেই শুনতে পাচ্ছে। দূরে কোথাও একটা পাহাড়ি কুকুর ডেকে উঠল। সেই আওয়াজ যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসছে ওর কানে। হঠাৎ কানের খুব কাছে একটা মৃদু টুংটাং শব্দে চমকে উঠে পেছনে তাকায় নাজিউল। কেউ নেই। সে বুঝতে পারে তার হৃৎপিণ্ড গতি বাড়িয়েছে। চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে সে আবার সামনের দিকে পা বাড়ায়। নাজিউল কোথা থেকে আসছে সে জানে না, কোথায় যাবে সে জানে না। মাথার মধ্যে সব কিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছে। কপালের রগ ফুলে উঠেছে তীব্র যন্ত্রণায়। কয়েক পায়ে গিয়েছে, হঠাৎ আবার তার কানের খুব কাছে
কেউ যেন ফিসফিসিয়ে অস্পষ্ট জড়ানো স্বরে কিছু একটা বলেই সরে যায়। সেই সঙ্গে আবার শোনা যায় অস্পষ্ট ঘণ্টার ধ্বনি। নাজিউলের গলার ভিতর থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে। চারপাশে কেউ নেই। তার মনে হয় রাস্তার দুধারের কাঠের ছোট্ট ছোট্ট বাড়িগুলো খয়াটে হলুদ দাঁত বের করে তাকে লক্ষ্য করে উচ্চস্বরে কৌতুকের হাসি হাসছে। হলুদ আলোর স্ট্রিট লাইটগুলো আর চোখে যেন তার দিকেই তাকাচ্ছে। সামনের সর্পিল পাহাড়ি রাস্তাটা শানিত দাঁত নখ বাগিয়ে তার দিকে হিংস্র সাপদের মতো তেড়ে আসছে। নাজিউল দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। তার মনে হচ্ছে যেন ওই রাক্ষসের শব্দও তার পিছু নিয়েছে। দৌড়াতে দৌড়াতে আতঙ্কে উন্মাদ হয়ে পেছনে তাকায় নাজিউল। দেখতে পায় তার দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে একজোড়া লাল জলজলে চোখ। সে ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে আর ঠিক তখনই ঘুম ভেঙে যায় তার। হাঁপড়ের মতো নিঃশ্বাস পড়ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, সারা শরীর ঘামে ভেজা। সে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু মুখ থেকে আওয়াজ বেরোয় না। অস্পষ্ট একটা গোঙানির শব্দ বেরিয়ে আসে মুখ থেকে। সুপ্রিয় ততক্ষণে উঠে পড়েছে। বিছানার পাশের টেবিলে রাখা জলের বোতলের ছিপি খুলে নাজিউলের দিকে এগিয়ে দেয় সেটা। নাজিউল এক নিঃশ্বাসে সবটুকু জল খেয়ে নিয়ে খালি বোতলটা হাতে ধরে বেশ কিছুক্ষণ বসে থাকে চুপচাপ। তার শরীর তখনও উত্তেজনায় কাঁপছে। একটু পরে বিধ্বস্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয় সে। চোখে ঘুম আসছে না। মাথার মধ্যে সব কিছু কেমন যেন গোলমাল পেকে যাচ্ছে। সুপ্রিয় ততক্ষণে আবার শুয়ে পড়ে নাক ডাকতে শুরু করেছে। নাজিউল এগিয়ে এসে সুপ্রিয়কে ডেকে তোলে। সে চোখ ডলতে ডলতে হাই তোলে। নাজিউল তাতে পাত্তা দেয় না, বলে, হারিয়া, সাথে একটা করে টর্চ নিয়ে নাও, একটু ঘুরে আসি। উফ বাবা। মুখ থেকে একটা বিরক্তিসূচক আওয়াজ বের করে ব্যাগের চেন খুলে 4 ব্যাটারির টর্চটা বের করে সুপ্রিয়। তারপর নিজের মনেই গজগজ করতে থাকে, আমি সাথে এই ছুরিটাও নিলাম, তাহলে কাছে আর্মস নেই, মাঝরাত্রিরে বেরোনোর কি যে দরকার বাবা। উফ বাবা। পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া পাথরের খাঁজে খাঁজে পা রেখে সন্তর্পণে এগোচ্ছে ওরা। মাঝে মাঝে সুপ্রিয়র পা পিছলাচ্ছে, পরক্ষণে আবার সামলে নিচ্ছে। দুপাশের নিচু গাছের ডাল ধরে সাবধানে এগোচ্ছে নাজিউল। বেশ কিছুটা এগোনোর পর আবার সেই মৃদু টুংটাং আওয়াজ কানে এলো। এই গভীর রাত্রে সেই আওয়াজ এখন বেশ স্পষ্ট। সুপ্রিয় নাজিউলের হাত চেপে ধরে বলল, ভূত। নাজিউল চাপা শ্লেষের স্বরে বলল, পুলিশ হয়ে ভূতে ভয় পাও? লজ্জা লাগে না তোমার? শব্দটাকে লক্ষ্য করে ধীরে ধীরে এগোতে লাগলো ওরা। রাস্তার দুপাশের কাঁটা ঝোপে হাত ছড়ে যাচ্ছে। যত এগিয়ে চলেছে আওয়াজটাও যেন একটু একটু করে আরও স্পষ্ট হচ্ছে। অন্ধকার এখন এতটাই ঘন যে ওদের টর্চের আলোর বৃত্তের পরিধির বাইরে আর কিচ্ছু দৃশ্যমান নয়। জঙ্গল এখানে তার একচ্ছত্র রাজত্ব বিস্তার করেছে। ওরা যে কতক্ষণ হেঁটে চলেছে তা নিজেরাও জানে না। পায়ে চলা পথের শেষ লেশটুকুও অদৃশ্য হয়ে গেছে বহুক্ষণ। শুধু ওই মৃদু সুরেলা আওয়াজ যেন ওদের নিশাতুর করে তুলেছে। উন্মত্ত পতঙ্গের মতো সেই মায়াবী শব্দের টানে এক পা করে এগিয়ে যাচ্ছে ওরা। গাছগাছালির ফাঁকে ফাঁকে ছেঁড়া চাদরের মতো নক্ষত্র খচিত আকাশ উঁকি দিচ্ছে। নিশুতি রাতের নৈশব্দ কাটিয়ে
শব্দটা যেন এখন একেবারে কাছে। হঠাৎ গাছগাছালির ফাঁক গলে নিকষ কালো অন্ধকার ফিকে করে দিয়ে একটা আবছা আলোর আভা দেখা গেল। নাজিউল হাতের ইশারায় সুপ্রিয়কে টর্চ নিভাতে বলে নিজেও টর্চের আলো নিভিয়ে দিল। তারপর ধীরে ধীরে যতটা সম্ভব নিঃশব্দে এগিয়ে গেল সামনের দিকে। আর তারপরেই বেশ অবাক হয়ে গেল। হঠাৎ জঙ্গল যেন খানিকটা ফিকে হয়ে এসেছে। দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট কাঠের দোতলা বাড়ি। সেই বাড়িটার ভিতর থেকেই ওই টুং টাং আওয়াজটা ভেসে আসছে মাঝে মাঝে। একটু ইতস্তত করে বাড়িটার দিকে এগিয়ে যায় নাজিউল। দরজায় সামান্য ঠেলা দিতেই সেটা খুলে যায়। ঘরের ভিতরে একটা খুব নরম আলো জ্বলছে। দরজা খুলে ঢুকেই একটা ছোট্ট ড্রয়িং রুম। তাতে আসবাব বলতে শুধু একটা সোফা আর তার সামনে রাখা খুব পুরনো বক্স টিভি। টিভিতে কার্টুন চলছে। ছবি পরিষ্কার নয়, কাঁপা কাঁপা ছবি, অস্পষ্ট ঘোলাটে আওয়াজ। সুপ্রিয় এগিয়ে যায় টিভিটার দিকে। তারপর চাপা স্বরে বলে, ভিসিআরে চলছে স্যার, কিন্তু এখানে তো কারেন্ট থাকার কথা নয়। হয়তো ছাদে সোলার প্যানেল রয়েছে। এদিকে এসো। নাজিউল এগিয়ে গেল ড্রয়িং রুম সংলগ্ন ঘরের দিকে। এটা ডাইনিং। ঘরের মাঝখানে একটা লম্বা ডাইনিং টেবিল। ঘরে শুধু একটাই আলো জ্বলছে, সেটাও একটা অদ্ভুত শব্দ করে দপদপ করছে। মনে হচ্ছে যে কোনো সময় রণে ভঙ্গ দেবে। ঘরে ডাইনিং টেবিলটা ছাড়া আর কোনো আসবাব নেই। আর তাতে একজন মানুষ নাজিউলদের দিকে পেছন ফিরে বসে আছেন। নাজিউল একটু গলা পরিষ্কার করে নিয়ে বলে ওঠে, হ্যালো, উই আর এক্সট্রিমলি সরি। না বলে আপনার বাড়িতে ঢুকে এসেছি। আমি নাজিউল, আমার সাথে আমার বন্ধু সুপ্রিয়। আপনার সাথে একটু কথা বলতে পারি? লোকটা উত্তর দেয় না, একইভাবে বসে থাকে। এরপর সুপ্রিয় পায়ে পায়ে এগিয়ে যায় লোকটার দিকে। সামনাসামনি দাঁড়িয়ে বলে, দেখুন স্যার। সুপ্রিয়র শেষের কথাগুলো জড়িয়ে যায়। চোখের মনি আতঙ্কে ঠিকরে বাইরে বেরিয়ে আসে। একটা অস্ফুট আর্তনাদ বুক চিরে বেরিয়ে আসতে গিয়েও যেন থমকে যায়। তার সারা শরীর থরথর করে কাঁপছে। সঙ্গে সঙ্গে অভ্যাসবশত নাজিউলের হাত চলে যায় কোমরের কাছে। তারপর মনে পড়ে তারা এখন অফ ডিউটি, সাথে আগ্নেয়াস্ত্র নেই। নাজিউল পায়ে পায়ে লোকটার সামনে এসে দাঁড়ায়। আর তারপর লোকটার চোখে চোখ রাখতে আতঙ্কের একটা হিমেল স্রোত সারা শরীরটাকে অবশ করে দিয়ে শিরদাঁড়া বেয়ে ধীরে ধীরে নামতে থাকে। গলা শুকিয়ে আসে। আর ঠিক তখনই দোতলা থেকে নেমে আসা সিঁড়ির ওপর সেই টুংটাং আওয়াজটা আবার শোনা যায়। নাজিউলের দৃষ্টি তখনও নিবদ্ধ সামনে বসে থাকা লোকটার দিকে। অবশ্য তাকে লোক বলা বাহুল্য। একটা হলুদ হয়ে যাওয়া কঙ্কালের গায়ে ভীষণ পরিপাটি করে পোশাক জড়ানো, মাথায় পরচুলা, কঙ্কালটা চেয়ারে হেলান দিয়ে বসানো, হাত দুটো জড়ো করে রাখা টেবিলের উপর, তার সামনে রাখা একটা প্লেট, হাড় সর্বস্ব আঙুলের ফাঁকে গোঁজা একটা চামচ, যেন এক্ষুনি কেউ তাকে খাবার পরিবেশন করতে চলেছে। এই শীতেও নাজিউলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নিঃশ্বাস দ্রুত হয়ে এসেছে। সে বুঝতে পারছে সুপ্রিয় সম্ভবত সংজ্ঞাহীন। পাথরের মূর্তির মতো সে দাঁড়িয়ে রয়েছে স্থির, দু চোখ বিস্ফারিত।
ওদিকে সেই সুরেলা মিষ্টি আওয়াজটা পায়ে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। সিঁড়িতে জমাট বাঁধা আলো আঁধারিতে কাউকে দেখা যাচ্ছে না, শুধু শব্দ শোনা যাচ্ছে। এক পা করে সেই শব্দ এগিয়ে আসছে। সেই শব্দ এখন একদম কাছে। শব্দের মালিক এবার ধীরে ধীরে দৃষ্টিগোচর হলো। আরও একবার শিহরিত হয়ে উঠল নাজির। সিঁড়ি দিয়ে নেমে যে তার সামনে এসে দাঁড়িয়েছে, সে কি আদৌ মানুষ নাকি অতিপ্রাকৃত কোনো বিভৎস প্রাণী, তা নাজিউল বুঝতে পারল না। শরীরী গঠন মানুষের মতো হলেও মিল সেখানেই শেষ। তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটো নিচু হয়ে প্রায় হাঁটু ছুঁয়েছে। কোটর থেকে বেরিয়ে আসা বড় বড় দুটো চোখে ঘোলাটে দৃষ্টি, চাপা নাক, এবড়ো খেবড়ো দাঁত, একটা অসাড় জিভ ঠোঁটের ফাঁক দিয়ে ঝুলছে। আর সেই জিভ বেয়ে লালা ঝরে পড়ছে বুকের ওপর। মাথায় চুলের লেশ মাত্র নেই। কঙ্কাল সার দেহে জায়গায় জায়গায় পচন ধরেছে। সেই ক্ষত চিহ্নে মাছি উঠছে ভনভনিয়ে। পরনে বাচ্চাদের মতো হাত কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট। গলায় একটা বেশ বড় ঘণ্টা বাঁধা। প্রাণীটা জোরে জোরে মাথা নাড়াচ্ছে আর ঘণ্টাটা তীব্র স্বরে বেজে উঠছে। তাতেই ভীষণ খুশি হয়ে হাততালি দিয়ে উঠছে সে। টলমলো পায়ে প্রাণীটা এগিয়ে আসছে নাজিউলের দিকে। সে অবচেতনে দুপা পিছিয়ে যায়। আর ঠিক তখনই মাথার পেছনে একটা তীব্র যন্ত্রণা অনুভব করে এবং সাথে সাথে একটা ভোঁতা আওয়াজ। জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার সময় মিসেস তামাংয়ের মুখটা এক ঝলক চোখে পড়ে তার। দুষ্টুমি করে না সোনা, চুপচাপ খেয়ে নাও, নইলে কিন্তু বাবা বকবে। আর ওই যে আঙ্কেলটা তোমাকে ব্যাড বয় বলবে। টেবিলের ওপ্রান্তে বসা সেই বিকট দর্শন ছেলেটার মুখে চামচে করে খাবার তুলে দিতে দিতে বলেন মিসেস তামাং। ছেলেটি এবারেও খায় না, মুখ থেকে শব্দ করে সব খাবার টেবিলে ছিটিয়ে দেয়। নাজিউল নিজেকে মুক্ত করতে পারে না। বুঝতে পারে তাকে চেয়ারের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। তার উল্টো দিকের চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে সুপ্রিয়। তার চোয়াল বুকের ওপর ঝুলে পড়েছে। নাজিউল বুঝতে পারে তার এখনো জ্ঞান ফেরেনি। ছাড়ানোর চেষ্টা করে লাভ নেই স্যার। চেয়ারের দড়ি যদিও খুলে ফেলেন, হাত বাঁধা আছে পিছমোড়া করে, আর ফিঞ্জোর হাতে ছুরিও আছে। ও না থাকলে আমরা যে কি করতাম। ম্লান হাসেন মিসেস তামাং। নাজিউল এতক্ষণ লক্ষ্য করেনি ঘরের কোণে দাঁড়িয়ে আছে ফিঞ্জো, মুখে সেই অমায়িক হাসি। নাজিউল বোঝে মিসেস তামাং যখন তাকে আক্রমণ করেছে, ঠিক তখনই সুপ্রিয়কে কাবু করেছে ফিঞ্জো। এসব কি হচ্ছে? আমরা পুলিশ, এক্ষুনি আমাদের ছেড়ে দিন, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। নাজিউল চিৎকার করে ওঠে। মিসেস তামাং মুচকি হেসে বলেন, সে তো আপনাকে সন্ধ্যাবেলায় ওভাবে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখেই সন্দেহ হয়েছিল যে হয় আপনি পুলিশ নয়তো প্রাইভেট গোয়েন্দা। তারপর ছেলেটার দিকে আবার ফিরে বলেন, ওই দেখো কাকু কিন্তু পুলিশ, খেয়ে নাও চুপচাপ। আর কাকুকে একটা রাইম শোনাবে না? ছেলেটা নিঃশব্দে হাসে। তারপর মাথা নাড়িয়ে নাড়িয়ে অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে মিহি গলায় বলতে থাকে,
একঘেয়ে সুরের ওই ছড়াটা যেন ঘরের পরিবেশে জমা হওয়া অস্বস্তির পারদ কয়েক পর্দা বাড়িয়ে দেয়। হঠাৎ কিছু যেন একটা মনে পড়ে যাওয়ায় মিসেস তামাংয়ের দু চোখ খুশিতে চকচক করে ওঠে। তিনি বলতে থাকেন, ও, আপনাকে তোর খেলার ঘরটাই দেখানো হয়নি। কি সুন্দর সুন্দর খেলনা আছে আমাদের, না বাবু? প্রশ্নটার উত্তরে আনন্দে হাততালি দিয়ে ওঠে ছেলেটা। এইবার ফেন্সো এগিয়ে এসে চেয়ারের সঙ্গে বাঁধা দড়ি খুলে দেয়, কিন্তু নাজিউলের দু হাত তখনও পিছমোড়া করে বাঁধা। নাজিউল আর চোখে তাকিয়ে দেখে ফেন্সোর হাতে উদ্যত শানিত ছুরি। সেই ছুরির ডগা দিয়ে সে নাজিউলের পিঠে আলতো খোঁচা দেয়। অগত্যা নাজিউল চেয়ার ছেড়ে উঠে মিসেস তামাংয়ের পেছন পেছন চলে। মিসেস তামাং পায়ে পায়ে উঠে যাচ্ছেন সিঁড়ি বেয়ে, আর তার হাত ধরে কতটা লাফিয়ে লাফিয়ে উঠছে জিংপে। সিঁড়ি বেয়ে উঠে ডান দিকে একটা ছোট্ট ঘর, তার সামনে দাঁড়িয়ে মিসেস তামাং আলতো চাপ দেন দরজার পাল্লায়। পাল্লাটা ক্যাঁচ শব্দে খুলে যায়। ভেতরে টিমটিম করে হলুদ আলো জ্বলছে। সেই ঘরের ভেতর তাকাতেই যে নারকীয় দৃশ্য চোখে পড়ল, তাতে নাজিউলের মনে হলো যেন তার হৃৎপিণ্ড সেই মুহূর্তেই কাজ করা বন্ধ করে দেবে। ঘরের মেঝেতে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে 4টে কঙ্কাল। চামড়া পচে গলে শুকিয়ে সেই হাড়ের সঙ্গে লেগে আছে তখনও। সারা ঘরে ভনভনিয়ে মাছি উঠছে। একটা বিকট দুর্গন্ধে ঘরের বাতাস দূষিত। আর সেই ঘরের ঠিক মাঝখানে একটা খালি কাঠের চেয়ার, তার হাতলে পায়ায় চামড়ার বেল্ট লাগানো। মেঝেতে একটু দূরে রাখা বড় বড় দুটো ব্যাটারি, আর তা থেকে বেরিয়ে রয়েছে দুটো মোটা ইলেকট্রিকের তার। আর সেই তারের দুটো খোলা প্রান্ত দেওয়াল থেকে লাগানো একটা হুকের সাথে ঝুলছে। সেদিকে তাকিয়ে জিংপে মাথা নাড়িয়ে খিলখিলিয়ে হেসে ওঠে, আর সঙ্গে সঙ্গে তার গলায় ঝোলানো ঘণ্টায় রিনঝিন ধ্বনি ওঠে। এরা সবাই আমাদের লিটল সিক্রেট জেনে ফেলেছিল, তাই কি সুন্দর খেলনা হয়ে গেছে। আরও 4টে খেলনা হয়ে যেত। আমাদের খেলনা তৈরি প্রায় শেষই হয়ে এসেছিল, কিন্তু ওই বদমাস ছেলেগুলো এখান থেকে পালালো। পালাবি তো পালা, পালাতে গিয়ে আবার ওই একটা খাদে পড়ে মরল। নিজের মনেই কথাগুলো বলতে বলতে খিলখিল করে হেসে ওঠেন মিসেস তামাং। তার কথা শুনতে শুনতে নাজিউল একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ সে অনুভব করল গলার কাছে একটা চিনচিনে ব্যথা। সে বুঝতে পারল তাকে ইঞ্জেকশন দেওয়া হলো, কিন্তু বাধা দেওয়ার সময় সে পেল না। চোখের পাতা ক্রমশ ভারী হয়ে এলো। বুঝতে পারল কথা বলতে গিয়ে জিভ চড়িয়ে যাচ্ছে। আস্তে আস্তে সংজ্ঞা হারালো সে। গালে একটা জোরে চড় পড়ায় চকিতে জ্ঞান ফেরে নাজিউলের। তার সামনে দু হাতে দুটো তার ধরে দাঁড়িয়ে আছেন মিসেস তামাং। চড় মেরে ফেন্সো পাশে সরে যায়। এবার মিস তামাং এগিয়ে আসছেন পায়ে পায়ে। দু হাতে ধরা দুটো তার পরস্পরের সাথে ঠেকিয়ে একবার পরীক্ষা করে নেন তিনি। মুহূর্তে বিদ্যুতের ঝিলিক ওঠে। নাজিউল প্রাণপণ চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারে না। তার দু হাত দু পা চেয়ারের হাতল এবং পায়ের সাথে
চামড়ার বেল্ট দিয়ে আটকানো। চেয়ারটাও মেঝের সঙ্গে স্থায়ীভাবে আটকানো। জিংপে আনন্দে আবার হাততালি দিয়ে ওঠে। এক পা করে এগোতে থাকেন মিসেস তামাং। চিন্তা করবেন না, মোট দিন দুয়েক সময় লাগবে। তারপর দেখবেন মাথার মধ্যে সব কেমন যেন তালগোল পাকিয়ে গেছে। যন্ত্রণা নেই, কষ্ট নেই, শুধু আনন্দ। যারা পালিয়ে গেল তারা কি ভালো থাকবে বলুন তো? রাস্তায় বেরোলে লোকে পাগল বলবে, টিটকিরি দেবে। এখানে সেসব কিছু নেই, বিশ্বাস করুন। আমরা সবাই একসাথে কত ভালো থাকবো, কত খেলবো। উই আর হ্যাপি ফ্যামিলি। নাজিউল নিজেকে মুক্ত করার জন্য ছটফট করছে। কাঠের মজবুত চেয়ারে খটাখট শব্দ উঠছে। আস্তে আস্তে নাজিউলের একদম কাছে চলে এসেছেন মিসেস তামাং। জিংপে জোরে জোরে মাথা দোলাচ্ছে উন্মত্তের মতো। ঘণ্টার ধ্বনি সারা ঘরে যেন প্রতিধ্বনিত হচ্ছে। মিসেস তামাং অদ্ভুত স্বরে হাসছেন। নাজিউল আতঙ্কে উত্তেজনায় নিঃশ্বাস বন্ধ করে স্থির হয়ে বসে থাকে। একটা মুহূর্ত মনে হচ্ছে যেন একটা শতাব্দীর সমান। মিসেস তামাং দু হাত বাড়িয়ে তার দুটো নাজিউলের মাথার দুপাশে ঠেকাতে যাবেন, হঠাৎ পেছনে একটা ভোঁতা শব্দ, আর সঙ্গে সঙ্গে একটা চাপা আর্তনাদ। পরক্ষণেই ফিনজো শব্দ করে মেঝেতে লুটিয়ে পড়ল। মিসেস তামাং ছুটে যেতে চেষ্টা করলেন, কিন্তু দরজা আগলে দাঁড়িয়ে আছে সুপ্রিয়। তার হাতে উদ্যত ছুরি ঠেকানো রয়েছে জিংপের গলায়। চোখের ইশারায় তার হাতে ধরে থাকা তার দুটো ফেলে দিতে বলে সুপ্রিয়। মিসেস তামাং মন্ত্রমুগ্ধের মতো বিনা বাক্য ব্যয়ে তার দুটো ঘরের কোণে ছুঁড়ে ফেললেন। সুপ্রিয় অচৈতন্য ফিনজোর হাত থেকে ছুরিটা তুলে নিয়ে নাজিউলের হাতে দেয়। তখনও তার নিজের ছুরি ধরা রয়েছে জিংপের গলায়। নাজিউল বেল্ট কেটে নিজেকে মুক্ত করে মিসেস তামাংয়ের সামনে এসে দাঁড়ায়। তারপর বলে ওঠে, আপনি এতগুলো মানুষকে এভাবে ইলেকট্রিক শক দিয়ে খুন করেছেন, এমনকি আপনার নিজের স্বামীকেও? আপনি কি মানুষ? আমার ছেলেটা বড় আদরের, জানেন তো স্যার। সবাই কি আর এমনভাবে জন্মায়? ঈশ্বরের কৃপায় ও না হয় একটু অন্যরকম, তাই বলে সবাই ওকে নিয়ে এভাবে হাসাহাসি করবে, অন্য বাচ্চারা ভয় পাবে, রাস্তায় বেরোলে লোকে ঢিল ছুড়বে, গায়ে থুতু দেবে। আমি মা হয়ে কি করে সহ্য করি বলুন তো? হঠাৎ দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে উঠলেন মিসেস তামাং। সুপ্রিয় ততক্ষণে জিংপের গলা থেকে ছুরি সরিয়ে নিয়েছে। ছেলেটা তার মাকে ওভাবে কাঁদতে দেখে কিছু বুঝতে না পেরে মুখ থেকে একটা অস্পষ্ট আওয়াজ বের করতে লাগলো, আর নিজের মাথা এগিয়ে এনে মায়ের হাতে আদুরে ভঙ্গিতে ঘষতে থাকলো। মিসেস তামাং নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করলেন, ওর নিজের বাবা ওকে মেরে ফেলতে চেয়েছিল জানেন। বন মোরগ শিকারের অছিলায় জঙ্গলে নিয়ে গিয়ে, তাই আমাকে ব্যবস্থা নিতে হলো। এখন আমার চিনতে কত আনন্দে আছে বলুন তো। তার নিজের বাবা মা দাদা তার সাথে আছে, এত সুন্দর বাড়ি। এখানে কেউ ওকে দেখে হাসে না, ভয় পায় না। একবার দুষ্টুমি করে বাড়ির বাইরে বেরিয়ে গেছিল। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে তারপর পেয়েছিলাম আমার মানিককে। তাই এই ঘন্টাটা আমরা কি খুশিতে ছিলাম আপনি ভাবতেও পারবেন না স্যার। উই ওয়্যার আ হ্যাপি ফ্যামিলি। কথা শেষ করে মিসেস তামাং তার হাতের তার দুটো ছুঁড়ে ফেলার সময় তারে স্পর্শ লেগে আগুনের স্ফুলিঙ্গ ছুটেছিল। কাঠের মেঝেতে পাতা শুকনো কার্পেটে ধপ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে সে আগুন দাউ দাউ করে সারা ঘরে ছড়িয়ে পড়তে থাকে।
জিংপে ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। নাজিউল সেদিকে তাকিয়ে প্রায় চিৎকার করে বলে ওঠে, বাড়িতে আগুন নেভানোর মতো কিচ্ছু নেই, তাড়াতাড়ি বেরিয়ে আসুন ঘর থেকে। কিন্তু মিসেস তামাং যেন নাজিউলের কোনো কথাই আর শুনতে পাচ্ছেন না। পাথরের মূর্তিবৎ স্থির দাঁড়িয়ে আছেন আর ফিসফিসিয়ে বলে চলেছেন, We were a perfect family. 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 মাকে দুহাতে জড়িয়ে দাঁড়িয়ে আছে জিংপে। দুদিকে মাথা দুলিয়ে মায়ের কোমরে মাথা ঘষছে আর অস্পষ্ট আদরে একটা স্বর বেরিয়ে আসছে তার মুখ থেকে। গলায় বাঁধা ঘণ্টায় টুং টাং আওয়াজ উঠছে। সুপ্রিয় হ্যাঁচকা টানে নাজিউলকে ঘর থেকে বের করে আনে। ততক্ষণে সারা ঘর ধিকি ধিকি আগুনে দগ্ধ হতে শুরু করেছে। সুপ্রিয় যখন নাজিউলকে এক প্রকার টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে আনলো, তখনও যেন নাজিউলের সম্বিত ফেরেনি। একটা অদ্ভুত মায়াবী নেশা তাকে বশীভূত করে রেখেছে। চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে একটা কাঠের বাড়ি, 4টে হতভাগ্য কঙ্কাল আর মিসেস তামাংয়ের পারফেক্ট ফ্যামিলি। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। আমাদের উপস্থাপনা কেমন লাগলো সেটা জানাতে পারো কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলকে 50K পরিবারের অন্তর্ভুক্ত করতে প্লিজ প্লিজ আমাদের সাবস্ক্রাইব করতে থাকো। আজকের গল্প পাঠে ছিল রণদীপ, শব্দ সংযোজন ও নাজিউলের ভূমিকায় রক্তিম, সুপ্রিয়র ভূমিকায় এবং গল্পের সূত্রধার আমি অনুভব, কৌশিকের মা ও মিসেস তামাংয়ের ভূমিকায় সায়নী, জিংপে, কৌশিক ও শ্যাম থাপার চরিত্রে সমাপন এবং দোকানদারের ভূমিকায় ম্যাক্স, আবহ সৃষ্টি এবং সমগ্র পরিচালনায় ম্যাক্স, পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। বাইরে ঘটে চলা এই উত্তাল পরিস্থিতি সামাল দিতে ও করোনাকে টেক্কা দিতে আমাদের এখন সংঘবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজন। ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করো, কিন্তু সোশ্যালি নিজেকে ডিস্ট্যান্ট করো না। সাহায্য করতে ও চাইতে কোনোটাতেই দ্বিধাবোধ করো না। আমরা সবাই সবার পাশে আছি। আপাতত ভয় থাকার কোনো প্রয়োজন নেই। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো। যদি নিতান্তই বেরোতে হয়, সাথে মাস্ক ও স্যানিটাইজার অবশ্যই নিও। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি।